আসসালামু আলাইকুম সবাইকে ইজি পাঠশালার পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। মাহাদি আব্দুল মুহিত আজকের ক্লাসে আজকে আমরা পড়ব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ও অনুসন্ধানী বইয়ের দ্বিতীয় অধ্যায়। তো চলো শুরু করা যাক। আমাদের আজকের টপিকটা হবে পৃথিবী ও মহাবিশ্ব। আমাদের প্রথম 2.1 চ্যাপ্টারে আমরা এখন দেখব 2.1 টপিকটা হচ্ছে বিশ্বজগতের ধারণার ক্রমবিবর্তন। বিশ্বজগতের ধারণার ক্রমবিবর্তন। আচ্ছা, আমাদের পৃথিবীটা এখন গোল, আমরা এখন সবাই জানি যে পৃথিবীটা গোল, বাট একটা সময় ছিল যখন সবাই ভাবতো পৃথিবীটা হচ্ছে সমতল। এবং কি বর্তমানে আমরা সবাই জানি যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে, বাট একটা সময় ছিল যখন সবাই ভাবতো যে পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ, সূর্য এবং অন্যান্য গ্রহ নক্ষত্রগুলো ঘুরতেছে। এখানে বলেছি কি প্রাচীনকালে মানুষ তার চারপাশের জগৎকে দেখে খুব স্বাভাবিকভাবে ধারণা করে নিয়েছিল পৃথিবীটা নিশ্চয়ই সমতল। পৃথিবীটা নিশ্চয়ই কী ভেবেছিল? সমতল। এবং এই সমতল পৃথিবীকে উপর করে রাখা বাটির মতো, কি বলেছে? সমতল পৃথিবীকে উপর করে রাখা বাটির মতো একটি আকাশ ঢেকে রেখেছে। সেই আকাশে মেঘ এবং চাঁদ ও সূর্য, নানা ধরনের নক্ষত্র লাগানো থাকে যেগুলো পৃথিবীকে ঘিরে ঘুরতে থাকে। আমি যেটা বলেছিলাম যে সবাই ভাবতো যে পৃথিবী একটা সময় সমতল ছিল, পৃথিবীটা সমতল, এবং এই সমতল পৃথিবীকে আকাশ কিভাবে রেখেছে? একটা উপর করে রাখা বাটির মতো, মানে বাটি পেয়ালা, আমরা একটা কাপ যদি নেই, কাপটা থাকবে এইরকম, রাইট? এখন আমরা যদি উপর করে দিই তাহলে বিষয়টা লাগতেছে কি এইরকম। এবং সেখানে কি রয়েছে? সেখানে রয়েছে চাঁদ, সূর্য। সেই উপর করা বাটির মধ্যে রয়েছে চাঁদ, সূর্য, মেঘ এবং গ্রহ নক্ষত্র। দেখো কি বলেছে? যেগুলো পৃথিবীকে ঘিরে ঘুরতে থাকে। প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতার ধারণা করা হতো পৃথিবীটা বুঝি একটি থালার মতন। আচ্ছা, কোন সভ্যতা? প্রাচীন মেসোপটেমিয়া। কোন সভ্যতা? প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতায় ধারণা করা হতো পৃথিবীটা বুঝি একটি থালার মতো। সেই থালার মতো পৃথিবী বিশাল একটা সমুদ্রে ভাসছে এবং গোলাকার একটি আকাশ সেই পৃথিবীকে ঢেকে রেখেছে। কি বলেছে? পৃথিবী একটা থালার মতো, থলের মতো, সেই পৃথিবীটা সমুদ্রের উপর ভাসছে এবং সেই পৃথিবীকে আকাশের মতন রয়েছে কি একটা উপর করা বাটি, যেটা হচ্ছে আকাশ হিসেবে রয়েছে। গোলাকার একটি আকাশ সেই পৃথিবীকে ঢেকে রেখেছে, গোলাকার। আচ্ছা, গোলাকার কেন বললো? তোমরা যখন একটা কাপকে উল্টা করবা, বা একটা, এখানে কি বলেছে? কাপ, এখানে বলেছে যে বাটি। তোমরা যখন একটা বাটিকে উল্টা করবা তখন সেটা কিন্তু অর্ধবৃত্তাকার দেখায়, মানে একটা বৃত্তের অর্ধেক থাকে। সেই কারণেই বলেছে এখানে গোলাকার একটি আকাশ। আমরা যখন আকাশের দিকে তাকাবো তখন সেটাকে গোল মনে হবে। দেখো কি হচ্ছে, তারা বলতেছে এটা হচ্ছে পৃথিবী, সমতল পৃথিবী। হ্যাঁ, এটা হচ্ছে সমতল পৃথিবী। সমতল পৃথিবীর চারপাশে সমুদ্র, সমতল পৃথিবীর চারপাশে কি সমুদ্র, এবং এই পৃথিবীর উপরে একটি বাটির মতন, এটা হচ্ছে আকাশ। দেখো এটা হচ্ছে আকাশ অর্ধবৃত্তাকার অবস্থায়। আমি যদি এটাকে কাট করি, এটাও কিন্তু বৃত্তাকারটাই দেখায়। এই সমতল পৃথিবীর ক্ষেত্রেও আমরা কি পাচ্ছি? আকাশটাকে তারা বৃত্তাকার দেখাচ্ছে। খ্রিস্টপূর্ব, দেখো কি বলেছে, খ্রিস্টপূর্ব 240 বছর আগে গ্রিক গণিতবিদ এরাটোস্থেনিস কি লক্ষ্য করেন? তিনি লক্ষ্য করেন যে আলেকজান্দ্রিয়া হচ্ছে একটা জায়গার নাম। আলেকজান্দ্রিয়াতে যখন সূর্য ঠিক মাথার উপর, মানে সরাসরি মাথার উপর, তখন কি হয়? তখন সেখান থেকে 800 কিলোমিটার দূরে সূর্যরশ্মি 7.2 ডিগ্রি কোণে আপতিত হয়। আচ্ছা দেখো এখানে কি, পৃথিবী যদি এরকম সোজা হতো এবং সূর্যের থেকে যদি এইভাবে আলো পড়তো, সূর্যটা বিশাল গোলাকার একটা অংশ, আমি যে সূর্যের একটা সারফেস নিয়ে দেখাচ্ছি, সূর্য যদি এইভাবে আলো পড়তো তাহলে সবগুলো কি 90 ডিগ্রি কোণে পড়তো। সমতলে কোন কোণে পড়তো? 90 ডিগ্রি কোণে সমতলে পড়তো। বাট তিনি কি লক্ষ্য করলেন যে 800 কিলোমিটার দূরে সূর্যরশ্মি 7.2 ডিগ্রি কোণে আপতিত হচ্ছে। কত কোণে? 7.2 ডিগ্রি, মানে এটা একটু বেঁকে যাচ্ছে, আপতিত হচ্ছে। পৃথিবী সমতল হলে সব জায়গায় সূর্যরশ্মি লম্বভাবে আপতিত হতো। এই যে যেটা বললাম, পৃথিবী যদি সব জায়গায় সমান হতো, যদি মানে সমান হতো, এরকম একটা সমতল জায়গা হতো, তাহলে সব জায়গায় আলোক রশ্মি কি লম্বভাবে আপতিত হতো, এইভাবে তির্যকভাবে কখনো আপতিত হতো না। তো সেইটার ভিত্তিতে তিনি কি বলছেন? দেখো
সমতল হলে সব জায়গায় সূর্যরশ্মি লম্বভাবে আপতিত হতো। সেখান থেকে তিনি সিদ্ধান্ত নেন, কি সিদ্ধান্ত নেন, যে পৃথিবী নিশ্চয়ই গোলাকার, পৃথিবী নিশ্চয়ই গোলাকার, কারণ গোলাকার না হলে সব জায়গায় এই লম্বভাবে আপতিত হতো। গোলাকার বলেই একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পর সূর্যরশ্মিটা তির্যকভাবে আপতিত হচ্ছে। শুধু তাই নয়, আপতিত কোণের পার্থক্য এবং তার মাঝের দূরত্ব থেকে এরিটোস্থনিস কি বলছে, এরাটোস্থনিস বলেছেন যে অত্যন্ত নিখুঁতভাবে পৃথিবীর ব্যাসার্ধ মেপেছিলেন। তিনি কিছু বলেননি, তিনি বের করেছেন। কি বের করেছেন? পৃথিবীর ব্যাসার্ধ। আচ্ছা, ব্যাসার্ধ কি দেখো তো। এটা একটা বৃত্ত, বৃত্তের একটা কেন্দ্র থাকে। বৃত্তের কি থাকে? বৃত্ত একটা কেন্দ্র থাকে। এই বৃত্তর কেন্দ্র থেকে যে কোনো দূরত্বে তার পরিধি বরাবর, মানে এই রেখাটা বরাবর যে দূরত্বটা যায়, যে লম্বটা আঁকতে পারবা, সেটাই হচ্ছে আর ব্যাসার্ধ। এই দূরত্ব, এই বিন্দু থেকে এইখানে দূরত্ব যেমন যতটুকু, এই বিন্দু থেকে এইখানে দূরত্ব ততটুকু, সব জায়গায় সমান। তিনি পৃথিবীর ব্যাসার্ধ বের করেছিলেন। কিভাবে? যখন তিনি দেখলেন যে আলেকজান্দ্রিয়া থেকে আলেকজান্দ্রিয়াতে সূর্য যখন ঠিক তার মাথার উপরে, তখন সেখান থেকে 800 কিলোমিটার দূরে সূর্যের আলোটা কত ডিগ্রি কোণে আপতিত হচ্ছে? 7.2 ডিগ্রি কোণে আপতিত হচ্ছে। যদি পৃথিবী সমতল হতো তাহলে কি হতো? সূর্যের আলোটা ডিরেক্টলি লম্বভাবে পড়তো, 90 ডিগ্রি কোণ করে পড়তো। সে এইভাবে তির্যক একটা কোণ ক্রিয়েট করে পড়তো না, এবং এই তির্যক কোণ ক্রিয়েট করে পড়ছে। এইটার ভিত্তিতে তিনি বলেছেন পৃথিবী আসলে সমতল কোনো ভূমি না। পৃথিবী কি? পৃথিবী একটা গোলাকার অংশ, একটা গোলাকার ভূমি, ঠিক আছে। এবং তিনি এই সূর্যের আলোর ভিত্তিতে, সূর্যের আপতিত হওয়ার যে কোণ সেটার ভিত্তিতে, এবং আর কয়টা জিনিস দেখেছেন, আর হচ্ছে সিদ্ধান্ত নেন। এবং এই যে সমতল হলে এই যে কোণের পার্থক্য, আপতন কোণের পার্থক্য এবং তার মাঝখানের দূরত্ব, এই দুইটার বেসিসে তিনি কি বের করেছেন? তিনি পৃথিবীর ব্যাসার্ধ বের করেছেন। দেখো কি বলেছে, যখন জ্ঞান বিজ্ঞানের চর্চা করা মানুষরা আকাশের চন্দ্র সূর্য পূর্ব দিকে উদিত এবং পশ্চিম দিকে অস্ত যেতে দেখেছে, তখন তারা স্বাভাবিকভাবেই ধারণা করে নিয়েছে যে নিশ্চয়ই চন্দ্র সূর্য এমনকি নক্ষত্রগুলো পৃথিবীকে ঘিরে ঘুরে কি দেখেছে তারা একটা সময় দেখতো তারা এখানে দাঁড়িয়ে আছে এবং চন্দ্র সূর্য এরা হচ্ছে পূর্ব দিকে উঠতেছে এবং পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। তখন তারা কি ভেবে নিয়েছিল যে তাপ, সূর্য এবং চন্দ্র সব কিছু পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে। দেখো এইটা সারফেস, তারা সারফেসের উপর আছে এবং তারা দেখতো কি সূর্য একদিক দিয়ে উঠতেছে, অপর দিকে অস্ত যাচ্ছে। তো এখান থেকে তারা স্বাভাবিকভাবে ভেবে নিয়েছিল যে পৃথিবীকে কেন্দ্র করে সব কিছু ঘুরতেছে। এমনকি আচ্ছা দেখো এখন কি বলেছে, অ্যারিস্টটল সেই যুগের অনেক জ্ঞানী একজন মানুষ ছিলেন, তিনিও এই মতবাদ দিয়েছিলেন। দেখো অ্যারিস্টটল এই নামটা তোমরা সব জায়গায় পাবা। এবং দেখো এই জিনিসটা দেখো, এবং জ্যোতির্বিদ টলেমি। টলেমি কি ছিলেন? টলেমি ছিলেন একজন জ্যোতির্বিদ, মানে যিনি তারা নক্ষত্র দেখতেন। হ্যাঁ, অ্যারিস্টটলের ধারণাটির পক্ষে তিনিও যুক্তি দিয়েছিলেন। কে দিয়েছিলেন? জ্যোতির্বিদ কে? টলেমি। এখন দেখো কি বলেছে, তিনি একটা কথা বলেছেন, সেটি হচ্ছে যে পৃথিবী হচ্ছে সব কিছুর কেন্দ্রবিন্দু এবং সকল গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য এই পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে। আচ্ছা তিনি কি বলেছেন এটা একটু দেখো। তিনি বলেছেন যে পৃথিবী হচ্ছে সব কিছুর কেন্দ্রবিন্দু এবং সকল গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য এই পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে প্রায় 2000 বছর। কত বছর? প্রায় 2000 বছর পৃথিবীর মানুষ এটা বিশ্বাস করেছেন। কি করেছেন? এটা বিশ্বাস করেছেন। টলেমির এই কথাটা বিশ্বাস করেছেন, কারণ সবার কাছে সেটা স্বাভাবিক মনে হয়েছে, কারণ তারা সেটাই দেখেছেন। তারা এই সারফেস থেকে দেখেছেন চন্দ্র সূর্য এরা পূর্ব দিক থেকে উঠতেছে এবং পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। তো তারা ভেবে নিয়েছিলেন যে তারা যেহেতু সবসময় একটা নির্দিষ্ট মানে ওয়ে মেনটেন করতেছে, তার মানে পৃথিবীকে কেন্দ্র করেই তারা ঘুরতেছে। আচ্ছা তারপর কি? শুধু তাই নয়, তাদের ধর্মগ্রন্থ এটি সমর্থন করেছিল। তাদের ধর্মগ্রন্থগুলো এই মতবাদটিকে সমর্থন করেছিল। কিন্তু দেখো কি বলেছে, কিন্তু যেসব বিজ্ঞান মনস্ক মানুষ আকাশের গ্রহ নক্ষত্র নিয়মিতভাবে পর্যবেক্ষণ করতেন, তারা কিছু কিছু বিষয়
ব্যাখ্যা করতে পারতেন না। যেমন মাঝে মাঝে তারা একটি গ্রহকে আকাশে পৃথিবীকে প্রদক্ষিণ করতে করতে থেমে যেতে দেখতেন। কি হতো, এই পৃথিবী এবং একটা তারা কি করতো, যেতে যেতে থেমে যেত এবং সেটা উল্টা দিকে যাওয়া শুরু করতো। দেখো কি বলছে যে প্রদক্ষিণ করতে দেখতেন। আচ্ছা, যেমন মাঝে মাঝে তারা একটি গ্রহকে আকাশে পৃথিবীকে প্রদক্ষিণ করতে করতে থেমে যেতে দেখতেন। কি করতো, থেমে যেত। শুধু তাই নয়, তারপর গ্রহটি উল্টা দিকে যাওয়া শুরু করতো। কি বলেছে, গ্রহটি উল্টো দিকে যেতে শুরু করে মাঝপথে থেমে গিয়ে আবার ঠিক সঠিক দিয়ে প্রদক্ষিণ করতো। মানে কি বলতেছে, এটা পৃথিবী একটা গ্রহ, তাকে প্রদক্ষিণ করতে করতে একটা নির্দিষ্ট পর্যায়ে থেমে যেত এবং তারপর সেটি কি করতো, আবার উল্টো দিকে যাওয়া শুরু করতো এবং একটা নির্দিষ্ট সময় পর সেটি আবার তার সঠিক পথ অনুযায়ী ঘোরা শুরু করতো। কি বলেছে, আবার পড়ি, যেমন মাঝে মাঝে তারা একটি গ্রহকে আকাশে পৃথিবীকে প্রদক্ষিণ করতে করতে থেমে যেতে দেখতেন। শুধু তাই নয়, তারপর গ্রহটি উল্টো দিকে যেতে শুরু করে, মাঝপথে থেমে গিয়ে আবার সঠিক দিয়ে প্রদক্ষিণ শুরু করত। আচ্ছা, কি বলে, এখন দেখো, একটি গ্রহ যদি পৃথিবীকে প্রদক্ষিণ করে, একটি গ্রহ যদি পৃথিবীকে প্রদক্ষিণ করে তাহলে সেটা কোনোভাবেই ব্যাখ্যা করা সম্ভব নয়। তাহলে সেটা কি কোনোভাবেই ব্যাখ্যা করা সম্ভব নয়। কিন্তু কি দেখো, কিন্তু যদি আমরা এটা বলি যে সবগুলো গ্রহ নক্ষত্র সূর্যকে কেন্দ্র করে ঘুরে, তাহলে এই মতবাদ যে একটা তারা হঠাৎ থেমে গেল, উল্টা দিকে যাওয়া শুরু করলো, আবার কিছুক্ষণ পর সঠিক দিকে প্রদক্ষিণ শুরু করলো, এইটা তখন ব্যাখ্যা করা যায়। দেখো বলেছে, কিন্তু পৃথিবী এবং অন্য গ্রহগুলো যদি সূর্যকে প্রদক্ষিণ করে তাহলে খুব সহজেই এই বিচিত্র গতি ব্যাখ্যা করা সম্ভব। তাহলে সহজেই এই বিচিত্র গতিটি ব্যাখ্যা করা সম্ভব। দেখো কি বলেছে, এই ধরনের বেশ কিছু বিষয় দেখে কোপার্নিকাস 1444 সালে, কত সালে, 1444 সালে প্রথমে তার বই লিখলেন পৃথিবী বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্র নয়। তিনি কি বলেছেন যে পৃথিবী আসলে বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্র নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্রে কে, সূর্য, এবং সূর্যকে কেন্দ্র করেই সবাই ঘুরতেছে। এবং তিনি এটা যখন তার বই লেখেন, তার মৃত্যুর প্রায় 100 বছর পর এটা পাবলিশ হয় এবং প্রতিস্থাপিত হয়। দেখো কি বলেছে, পৃথিবী সহ অন্যান্য সব গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। বইটি প্রকাশ হওয়ার সাথে সাথেই কোপার্নিকাসের মৃত্যু হয়। বইটি প্রকাশ হওয়ার সাথে সাথেই কোপার্নিকাসের মৃত্যু হয় বলে সেটি বিজ্ঞানের মহলে বেশি প্রচার লাভ করে নাই। তবে কোপার্নিকাসের মৃত্যুর প্রায় 100 বছর পর বইগুলো আবার প্রকাশিত হয়। প্রথমে একবার প্রকাশিত হয়েছিল তার, কিন্তু প্রকাশিত হওয়ার পরে যেহেতু তার মৃত্যু ঘটে, তো সেটা সেরকম আলোড়ন সৃষ্টি করতে পারেনি। কিন্তু 100 বছর পর যখন সেটি আবার প্রকাশিত হয়, তখন এইটা বিশাল একটা আলোড়ন সৃষ্টি করেছিল বিজ্ঞানীদের মহলে। বুঝা গেছে? গ্যালিলিও তারপর কোপার্নিকাসের মতবাদটিকে প্রতিস্থাপিত হতে সাহায্য করেছিল। তিনি এটার পিছনে মেইন গুরুত্ব পালন করেছে। কিভাবে? গ্যালিলিও কি বলেছে, সে প্রতিনিয়ত, দেখো গ্যালিলিও তখন টেলিস্কোপ ব্যবহার করে নিয়মিত আকাশ পর্যবেক্ষণ করতো। কি করতো? গ্যালিলিও তখন টেলিস্কোপ ব্যবহার করে নিয়মিত আকাশ পর্যবেক্ষণ করতো এবং সে তখন বুঝতে পারে যে আসলে কোপার্নিকাসের মতবাদটি সঠিক। কীভাবে সঠিক? যে সূর্যকে কেন্দ্র করেই সব কিছু ঘুরতেছে। এবং তিনি কি করেন, তখন গ্যালিলিও কোপার্নিকাসের মতবাদকে সমর্থন করেন এবং তা প্রচার শুরু করেন। কিন্তু ক্যাথলিক চার্চ গ্যালিলিওর উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। কারণ কি? কারণ সেটা তাদের বিশ্বাসের বিরুদ্ধে যেত। ক্যাথলিক চার্চ গ্যালিলিওর মতবাদটার বিরুদ্ধে চলে যায়, কারণ গ্যালিলিওর মতবাদ তাদের ঐশ্বরিক বিশ্বাসের বিপরীতমুখী ছিল। দেখো, ঐশ্বরিক বিশ্বাসের বিরোধী। তারা তখন গ্যালিলিওকে বিচার করে বাকি জীবন তাকে গৃহবন্দী করে রাখেন এবং তাকে মাফ করে দেওয়া হয়। এই যে কবে, 1992 সালের অক্টোবর মাসের শেষ পর্যন্ত গ্যালিলিওকে ক্যাথলিক চার্চ ক্ষমা করে দেন। 1992 সালের অক্টোবর মাসের শেষের দিকে। এখন দেখো যে বিজ্ঞানী নিউটন 1664 সালে নিউটন তার সূত্রসমূহের মাধ্যমে মহাকর্ষ বলের সূত্র যেটা ছিল নিউটনের, সেটার মাধ্যমে তিনি প্রমাণ করতে সক্ষম হন যে আসলে সূর্যকে কেন্দ্র করেই বাকি গ্রহ নক্ষত্রগুলো কি ঘুরতেছে। কি বলেছে?
1664 সালে নিউটন তার বিখ্যাত মহাকর্ষ বলের সূত্র প্রকাশ করেন। কি করেন? তার বিখ্যাত মহাকর্ষ বলের সূত্র প্রকাশ করেন কত সালে? 1664 সালে। এবং সেটার মাধ্যমে সূর্যকে তিনি সূর্য যে বিভিন্ন গ্রহের চারপাশে ঘুরতেছে এটাকে তিনি প্রমাণ করতে সক্ষম হন। তো আজকের ক্লাসটা একটু পর্যন্ত, দেখা হবে ইনশাল্লাহ পরের ক্লাসে।